আসসালামু আলাইকুম। বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গোটা বিশ্বের বাছাইকৃত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি, গোটা মুসলিম জাহানের 12টি মাসের অন্যতম একটি পবিত্র মাস হচ্ছে রমাদান মাস। যেই রমাদান মাসে গোটা মুসলিমদের এতটা নমনীয়তা যা বলে বোঝানো সম্ভব নয়। গোটা মুসলিম জাহানের প্রত্যেকটি মুমিন বান্দাগণ আল্লাহকে পাওয়ার আশায় দিন রাতকে একাকার করে ফেলায়। সারাদিন পানাহার থেকে বিরতি থেকে সাওম পালন করে এই গোটা মুসলিম জাতি পুরো একটি মাস আল্লাহকে খুশি করার জন্য তারা এভাবেই শরণাপন্ন হয়। আর এই গোটা মুসলিম জাহানের আপনারা জানেন যে মুসলিমদের তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম অর্থাৎ আল আকসা মসজিদ। অন্যদিকে এই আল আকসা এলাকাকে টেম্পল মাউন্ট বলে মনে করেন ইহুদিরা। তারাও মনে করেন এই এলাকাটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান। প্রশ্ন হচ্ছে, যদি তারা এই জায়গাটিকে পবিত্র স্থান মনে করে তাহলে তাদের সেই জায়গার প্রতি ততটুকুই সম্মান প্রদর্শিত হওয়া উচিত। অথচ তারা সেখানেই নিরীহ মুসলিমদেরকে গুলি করে জবাই করে হাত পা ভেঙে গড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এই দখলদার ইহুদিবাদী সরকার। আবারও সেই সামনে রমজান মাসে আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে এই দখলদার কট্টরপন্থী ইহুদিবাদী ইসরায়েল সরকার। দর্শক, এই সিদ্ধান্তটি কি সঠিক হয়েছে? আপনার কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব, 168 বছরের পুরনো মসজিদ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল এই কট্টরপন্থী হিন্দুত্ববাদী যোগী সরকার। আরো জানিয়ে দিব, কঙ্গোতে ভয়াবহ সংঘাতে নিহত 7,000-এর বেশি মানুষ। এবং জানিয়ে দিব, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে বাইডেনের বিরুদ্ধে তদন্তের আহ্বান ফেঁসে গেল বুড়ো খুনে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এবার বোধহয় আর শেষ রক্ষা হলো না। এরপর জানিয়ে দিব, ট্রাম্প প্রশাসনের সহায়তায় গাজা দখল করতে প্রস্তুত দখলদার কট্টরপন্থী ইহুদিবাদী ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব, রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলায় ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আসছে সামনে গোটা মুসলিম জাহানের পবিত্র রমজান মাস। সেই রমজানে আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিবে শয়তান ইসরায়েল। আসন্ন পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আরোপ করবে ইসরায়েল। আরব সংবাদ মাধ্যমের এক খবরে বলা হয়েছে, রমজান মাসে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে নতুন করে বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী সরকার। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রমজান মাসে শুধু 55 বছরের বেশি বয়সী পুরুষ, 50 বছরের বেশি বয়সী নারী এবং 12 বছর বা তারও কম বয়সী শিশুরা আল আকসা মসজিদে প্রবেশ করতে পারবে। প্রতিবেদনে আরো বলা হয়, গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে পশ্চিম তীরে আসা ফিলিস্তিনিদেরও আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যারা আল আকসা মসজিদে আসতে চায় তাদের আসার আগে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। শুক্রবারের জুমার নামাজের জন্য মাত্র 10,000 মানুষকে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মুসলিমদের তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান হচ্ছে এই একটি জেরুজালেম ও আল আকসা মসজিদ। অন্যদিকে আল আকসা এলাকাকে টেম্পল মাউন্ট বলে মনে করেন ইহুদিরা। এলাকাটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান হিসেবে বিবেচিত। 168 বছরের পুরনো মসজিদ ভেঙে দিল কট্টরপন্থী দখলদার হিন্দুত্ববাদী যোগী সরকার। ভারতের উত্তরপ্রদেশের মিরাটে পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। মসজিদটি প্রায় 168 বছরের পুরনো মসজিদ। শুক্রবার মসজিদটি ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন। রোববার মুসলিম মিরর এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের যোগী সরকার র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে বিরাট শহরের বিরুদ্ধে প্রসিদ্ধ দিল্লি রোডে অবস্থিত 168 বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে। ব্যাপক
পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি ভাঙা হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয় মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্রিজেশ কুমার সিং নিশ্চিত করেছেন মসজিদের অপসারণ পারস্পরিক চুক্তির মাধ্যমে করা হয়। মসজিদের একজন প্রতিনিধি হাজি সালেহীন বলেন, আমরা নিজেরাই মসজিদটি সরিয়ে দিয়েছি, তবে আমাদের কাছে 1857 সালের নথি রয়েছে যা এই মসজিদের ঐতিহাসিকতা প্রমাণ করে। মসজিদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সিং জানান, স্থানীয়দের মধ্যে কেউ কেউ দাবি করেছেন এটি প্রায় 80 বছর বয়সী, আবার কেউ বলেছেন এটি 168 বছরের মতো হতে পারে। সালেহীন জানান, এ বিষয়ে প্রশাসনের সঙ্গে 20 ফেব্রুয়ারি আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু অতি প্রাচীন ও ঐতিহাসিক হওয়ায় আমরা এতে পুরোপুরি সম্মত ছিলাম না। কোনো উপায় না দেখে যোগীর অব্যাহত চাপে অবশেষে নতুন জায়গায় মসজিদ বানিয়ে দেওয়ার শর্তে পরিবর্তে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই। কঙ্গোতে ভয়াবহ সংঘাতে নিহত 7,000-এরও বেশি মানুষ। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে চলতি বছরের জানুয়ারি থেকে বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষে 7,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক বেসামরিক নাগরিক রয়েছেন। সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উচ্চ পর্যায়ের বৈঠকে এ তথ্য জানিয়েছেন কঙ্গোর প্রধানমন্ত্রী জুডিথ তুলুকা সুমিওনা। খবর রয়টার্সের। কঙ্গোর প্রধানমন্ত্রী জুডিথ সুমিনোয়া বলেছেন, জানুয়ারি থেকে দেশের পূর্বাঞ্চলে লড়াইয়ে 7,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। মৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া 90টি আশ্রয় কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায়ও 4,50,000 মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এ সময় সুমিনোয়া সতর্ক করে বলেন, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এদিকে কঙ্গো সরকারের অভিযোগ, প্রতিবেশী দেশ রুয়ান্ডা অস্ত্র ও সেনা দিয়ে M23 বিদ্রোহীদের সাহায্য করছে, তবে রুয়ান্ডায় এ অভিযোগ অস্বীকার করেছে। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে বাইডেনের বিরুদ্ধে তদন্তের আহ্বান। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি জো বাইডেন এবং তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। গত 19 জানুয়ারি আইসিসির প্রসিকিউটর করিম খানের কাছে 172 পৃষ্ঠার একটি চিঠি জমা দিয়েছে মার্কিন নাগরিক সমাজ সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও। আইসিসি নিবন্ধিত আইনজীবী এবং অন্যান্য যুদ্ধাপরাধ বিশেষজ্ঞদের সহায়তায় প্রস্তুত করা এই চিঠিতে গাজায় ইসরায়েলি অপরাধকে সহজতর করার জন্য সামরিক, রাজনৈতিক এবং জনসাধারণের সমর্থন প্রদানের জন্য এই কর্মকর্তাদের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যমূলক সিদ্ধান্তের একটি নমুনা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের সহায়তায় গাজা দখল করতে প্রস্তুত ইসরায়েল। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্ট্রটোরিস বলেছেন, নতুন সেনাপ্রধান আয়াল জামিরের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকা দখল করার জন্য প্রস্তুত। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, গতকাল সোমবার ইসরায়েলের কনেসেটের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। স্ট্রটোরিস বলেন, লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এখন কয়েক দশকের মধ্যে তার সর্বনিম্ন অবস্থায় রয়েছে। এটি লেবানন সরকার থেকে বিচ্ছিন্ন হয়েছে, সিরিয়ায় স্থল সড়ক সরবরাহ পথ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং তাদের নেতৃত্ব ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গাজার পশ্চিম তীর এবং উত্তর গাজার জাবালিয়ার মতো পরিস্থিতিতে রূপান্তরিত করার হুমকি দিয়ে স্ট্রটোরিস বলেন, যেখানে ইসরায়েলি বাহিনী জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে। তিনি গর্ব করে বলেন, পশ্চিম তীরের শরণার্থী শিবির থেকে হাজার হাজার ফিলিস্তিনি বাসিন্দাকে জোরপূর্বক অপসারণ করা হয়েছে এবং সেই স্থানগুলো ধ্বংস করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা যখন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেব তখন তাদের অভ্যন্তরে একত্রিত শক্তি এবং নিষ্ঠুর আঘাত তাদের আরো ক্ষতিগ্রস্ত করবে। স্ট্রটোরিস হামাসকে কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এক বিন্দুও নিঃশেষ থাকবে না। তিনি আরো বলেন, তার দেশের সামরিক বাহিনী পশ্চিম তীরে হামাস সন্ত্রাসীদের বিরুদ্ধে ট্যাঙ্ক এবং সাজোয়া যান সরবরাহ করেছে।
রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের। রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া সোমবার স্থানীয় কর্মকর্তারাও ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার বেশ কিছু জ্বালানি স্থাপনায় আঘাত এনেছে কিয়েভ। মূলত মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে। কয়েকদিন আগে এক রাতেই ইউক্রেনকে 2.5 শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে বিদ্যুৎ সরবরাহ বিকল করে দেয় মস্কো। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো। তারপর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। রাশিয়ার রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকোভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়লে যেখানে আগুন ধরে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলে দুটি সহ এক রাতেই 22টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি বছর এবং এ নিয়ে তৃতীয়বারের মতো রাশিয়ার সবচেয়ে বড় তেল